হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। আমি দেবব্রত সাহা আজকে এই ডিপ অ্যানালিসিসের ভিডিওতে মাহাত সত্যাগ্রহ নিয়ে কথা বলবো। তো এই মাহাত সত্যাগ্রহ কেন ইম্পর্টেন্ট? আপনাদেরকে পড়তে হতো, কিরকম করে পড়তে হতো, আর কোন কোন অ্যাসপেক্টগুলো এটার কি ইম্পর্টেন্ট চলুন সেটা আমরা দেখে নিই। তো সেটাতে ডাইরেক্টলি জাম্প ইন করার আগে আমি একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করে দিই। রাইস আইএএস আপনাদের জন্য স্পেশালি ফর স্টুডেন্টস অফ বেঙ্গল একটা জিএ স্কলারশিপ টেস্ট কন্ডাক্ট করাচ্ছে অন 12th এপ্রিল 2026, যেটা রেজিস্ট্রেশন কিন্তু পুরো ফ্রি, আর মোড অফলাইন অ্যাজ ওয়েল অ্যাজ অনলাইন দুটোতেই আপনাদের কনভিনিয়েন্স অনুযায়ী। আর প্যাটার্ন আর টেনিওর কিন্তু মানে একটা ডিউরেশন কিন্তু যেরকম ইউপিএসসির প্রিলিমসের ফার্স্ট পেপার হয় জিএস পেপার 1 সেটার মতনই। এইটার স্পেশালিটি হলো, ক্যাচ হলো যে এখানটায় কিন্তু আপনারা আপ টু 100% স্কলারশিপ পেতে পারবেন ফর 10 month জিএস প্রি কাম মেন্স কোর্স অ্যাজ ওয়েল অ্যাজ 2 years জিএস প্রি কাম মেন কোর্সের জন্য। আপনাদের যদি আরও কোনো কোয়ারি থাকে এই রিলেটেড, আপনারা riseias.com গিয়ে এটার জন্য কোয়ারি করতে পারেন, বা যে গিভেন নাম্বারটা আপনাদের স্ক্রিনের নিচে দেখতে পাচ্ছেন আপনারা সেখানটাও কন্ট্যাক্ট করতে পারেন। আর আপনারা যদি রেজিস্টার করতে চাইছেন তো যে কিউআর কোডটা আপনাদের সামনে এখন আছে আপনাদের স্ক্রিনের রাইট হ্যান্ড সাইডে, সেখানটাও আপনারা স্ক্যান করে এটার জন্য রেজিস্টার করতে পারেন। তো চলুন আজকের টপিকে ফেরত আসা যাক। তো এই যে মাহাত সত্যাগ্রহ আজকে পড়তে হতো সেটা আপনারা সকালবেলায় জেনে গেছিলেন ফ্রম হোয়াট টু রিড ফ্রম টুডেজ হিন্দু নিউজ পেপারের মাধ্যম দিয়ে। আর সেই রিলেটেড কন্টেন্ট ইংলিশ অ্যাজ ওয়েল অ্যাজ বাংলাতেও পেয়ে গেছিলেন বাই আফটারনুন, আপনারা পড়েছেন। এবার চলুন সেটা নিয়ে আমরা কিছু এখন ডিসকাশন করি যাতে আমাদের আরও বেটার ক্ল্যারিটি হয় টপিকটা নিয়ে। আর এইটা নিয়ে যদি কোনো সময় ইউপিএসসিতে টপিকটা নিয়ে যদি প্রশ্ন আসে মেন্সে, সেটাকে যাতে আমরা খুব ভালোভাবে হ্যান্ডেল করতে পারি। তো এর ইম্পর্টেন্সটা দেখার আগে আমরা দেখি এটা কোথায় হেল্প করবে ইউপিএসসিতে আমাদেরকে। তো এটা আমাদেরকে ইউপিএসসি মেন্স জিএস পেপার 1 হিস্ট্রিতে কিন্তু হেল্প করবে। তো মাহাত সত্যাগ্রহকে নিয়ে ডাইরেক্ট প্রশ্ন এসছে না, আসেনি, কিন্তু এর যে আন্ডারলাইং থিম, যেটা ব্রডার থিম, যেটা নিয়ে অলরেডি 2015তে কিন্তু প্রশ্ন চলে এসছে। কি বলছে? মহাত্মা গান্ধী অ্যান্ড ডক্টর বি আর আম্বেদকর, despite having diverged approach and strategies, had a common goal of emulation of downtrodden. Elucidate. তখন আপনারা জানেন যে এই প্যাটার্নটা ছিল 12.5 মার্কসের প্যাটার্নটা। তো যে আন্ডারলাইং আইডিয়াটা ডক্টর বি আর আম্বেদকর আর মহাত্মা গান্ধীর, সেটা নিয়ে কিন্তু কোথাও না কোথাও এই প্রশ্নটা জিজ্ঞেস করেছিল। অন দি সেম নোট আমরা যদি পেপারেও দেখি, ওই একটা কি আইডিয়া নিয়েই কিন্তু পেপারের আর্টিকেলটাও বলছে বিফোর সল্ট দেয়ার ওয়াজ ওয়াটার। তো এই সল্ট আর ওয়াটারের যে মেটাফরটা ইউজ করা হয়েছে সেটা কি? এই দুটোই কিন্তু সত্যাগ্রহের সাথে খুব রিলেটেড। আমরা একটা জানি সল্ট সত্যাগ্রহ, যেটা 1930-তে মার্কড দি বিগিনিং অফ সিভিল ডিসওবিডিয়েন্ট মুভমেন্ট ইন ইন্ডিয়া, যেটা ওয়াজ প্রাইমারিলি টার্গেটেড টু ব্রিটিশ ল অ্যাক্ট অফ 1882, which gave the British government monopoly to manufacture salt, to produce salt, to sell the salt in the market, and at the same point of time impose duty on sale of salt. তো এই রকমের একটা মনোপলির এগেনস্টেই কিন্তু আমরা কোথাও না কোথাও সল্ট সত্যাগ্রহ দেখতে পেরেছিলাম। তো আর্টিকেল সেটাই বলছে, বিফোর দি সল্ট সত্যাগ্রহ, বিফোর দি সল্ট which occurred in 1930, there was water সত্যাগ্রহ। কখন? 1927। এখান থেকেই কনটেক্সট আমরা দেখতে পাচ্ছি 1927, 20 মার্চ 1927, আজকের ডেট 20th মার্চ, আমরা দেখছি সেঞ্চুরি ইয়ার, 100 years অফ ওয়াটার সত্যাগ্রহ, যেটা এখানটায় আমরা মাহাত সত্যাগ্রহ, তো আমরা ওয়াটার সত্যাগ্রহ আর্টিকেল বলছি, আমরা যেটাকে মাহাত সত্যাগ্রহ নিয়ে পড়বো। তো আমরা একটা ফেয়ার কনটেক্সট পেয়ে গেলাম। তো চলুন এবার আমরা দেখে নিই হোয়াট ইজ মাহাত সত্যাগ্রহ। তো মাহাত সত্যাগ্রহ যেটা বলছিলাম 1927-এর 20th মার্চে যেটা হয়েছিল, ইট ওয়াজ প্রাইমারিলি আ নন ভায়োলেন্ট মুভমেন্ট, সোশ্যাল মুভমেন্ট led by Dr. B.R. Ambedkar at Maharashtra,
যদি স্পেসিফিক এরিয়াটার জায়গা বলি, জায়গাটার নামই হলো মাহাদ। তো এটার প্রাইমারি মোটিভ কি ছিল? ইট এম টু অ্যাসার্ট দি রাইটস অফ দালিত টু অ্যাক্সেস পাবলিক ওয়াটার, যেই ওয়াটারটার স্পেসিফিক কনটেক্সটের নাম ছিল হলো চফদার ট্যাঙ্ক, which was a symbol of civil equality and human dignity. তো আমরা যদি সিভিল ডিগনিটি অ্যান্ড সিভিল ইকুয়ালিটির, হিউম্যান ডিগনিটি অ্যান্ড সিভিল ইকুয়ালিটির কথা বলি, আমরা কোথাও না কোথাও আর্টিকেল 15(2) সাবক্লজ এ অ্যান্ড বি কিন্তু আইডিয়া ড্র করতে পারছি। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আমরা আর্টিকেল 17ও কিন্তু একটা আইডিয়া ড্র করতে পারছি। তো আমরা পরের দিকে দেখব যে এইটা কি করে আমাদেরকে হেল্প করছে বা এরকম একটা করোলারি ড্র করতে হেল্প করছে, সেটা আমরা কন্টেন্টে পরের দিকে দেখব। তো আমরা মাহাদ সত্যাগ্রহ বুঝে নিলাম। চলুন আমরা এর একটা ব্রিফ ব্যাকগ্রাউন্ড আমরা দেখে নিই যে এই মাহাদ সত্যাগ্রহ কি নিয়েছিল। তো মাহাদ সত্যাগ্রহ 1923-তে এসকে ভোসলে বলে রেজলিউশনের আন্ডারে এটা অ্যালাউ করেছিল যে যত শূদ্র কমিউনিটিস, দলিতরা আছে ইন দ্যাট রিজন, ইন দি মাহাদ রিজন অফ মহারাষ্ট্র, তাদের যেন এই স্বাধীনতা বা ছুট থাকে যে তারা পাবলিক স্পেস থেকে জল নিতে পারে। তো এই আইডিয়াটাকে বোঝানোর জন্য আমি আপনাদেরকে একটা সেম এক্সাম্পল ড্র করি, তখন আপনারা আরো বেটার বুঝতে পারবেন যে মাহাদ কেন এত ইম্পর্টেন্ট। দি সেম এক্সাম্পল যেটা পেপারও তুলেছে আর্টিকেলের ক্ষেত্রে। বলছে ধরুন আপনার খুব জল তেষ্টা পেয়েছে আর আপনি ক্লাসে বসে আছেন, কিন্তু আপনি জল খেতে পাচ্ছেন না। এই জল না খাওয়ার কারণটা কিন্তু কোথাও জল না থাকা বা ক্লাসে জল নিষেধ, ক্লাসে জল খাওয়া নিষেধ না, কিন্তু দি আদার ওয়ে অ্যারাউন্ড সেটা হলো যে আপনার যখনই এরকম জল তেষ্টা পায়, আপনি সেই জলটাকে ছুঁতে পারবেন না। আপনার হাত থেকে উপর থেকে কোনো একটা পিয়ন বা একটা অন্য কেউ লোক এসে উপর থেকে জলটা ঢেলে দেবে আর সে সেই জলটা খাবে। এবার এই আইডিয়াটাই ভাবুন কোনো একটা বাচ্চার ক্ষেত্রে, যেই বাচ্চাটা সে ক্লাসে বসে আছে, তার খুব জল তেষ্টা পেয়েছে কিন্তু সে তবুও জল পান করতে পারছে না। কেন? কেন কি তার মধ্যে নিষেধাজ্ঞা আছে। কিসের জন্য? কেন কি সে একটা দলিত কমিউনিটি, শূদ্র কমিউনিটির থেকে আসে, সেখানটায় এই জল খাওয়াটা, পাবলিক ওয়াটার থেকে জল খাওয়াটা, ডাইরেক্ট টাচ করাটা কিন্তু কোথাও না কোথাও নিষেধ আছে। আর সেই দিনই যেই পিয়নটা বা যেই লোকটা এই বাচ্চাটাকে উপর থেকে জল দেয় আর বাচ্চাটা নিজে ছোট ছোট হাত থেকে জলটাকে পান করে, সে সেদিন আসেনি স্কুলে। এই কারণটার জন্যই সেই বাচ্চাটা না সেই জলের জায়গাটাকে বা জলের জগটাকে ছুঁতে পারছে, না জলটাকে খেতে পারছে। তো এই রকমের আইডিয়াকেই ব্রেক করার জন্য কোথাও না কোথাও মাহাদ সত্যাগ্রহ এসেছিল, বা তার ব্যাক পেন, যেটাকে আমরা এসকে ভোলে রেজলিউশন বলছি 1923 এর, যেটা এই রকমের ডিসঅ্যাডভান্টেজিয়াস পজিশনসগুলোকে এলিমিনেট করার চেষ্টা করছিল, যেটার কোনো বেসিস ছিল না। তার সাথে যখন এটা রেজলিউশনটা পাস হয়েছিল, তখন আমরা দেখতে পাচ্ছিলাম কিছু অর্থোডক্স হিন্দুজরা ইন দ্যাট এরিয়াস এইটাকে মানা করছিল বা এইটার এগেনস্টে প্রোটেস্ট দেখাচ্ছিল। তখন সেখানটার লোকাল রেজিস্ট্যান্সের প্রোটেস্টের এগেনস্টে বোম্বে মিউনিসিপ্যাল কর্পোরেশন কিন্তু এই রকমের ডিফেন্সকে, যেটা তারা ডিফেন্স করছিল, সেটাকে সোশ্যাল বয়কট করছিল আপার কাস্টরা। কিন্তু আমরা দেখতে পারি বোম্বাই মিউনিসিপ্যাল কর্পোরেশন না, মাই মিস্টেক, মাহাদ মিউনিসিপ্যাল কর্পোরেশন কিন্তু তার এগেনস্টে একটা অর্ডার বের করেছিল সেই মুহূর্তে, যেই অর্ডারে কিন্তু এই রকমের রেজলিউশনকে অ্যাপ্লাই করার কথা বলা হয়েছিল। আমরা দেখছিলাম তবুও ডিফায়েন্স কিন্তু হয়ে যাচ্ছিল বাই সার্টেন সেকশন অফ দি সোসাইটি। যখন এরকম সেকশন অফ দি সোসাইটি ক্লিয়ারলি ডিফায়েন্স এভরি টাইম করে যাচ্ছে, তখন ইনস্টিটিউশনাল মোবিলাইজেশন করেছিল ডক্টর বি আর আম্বেদকর, যেখানটায় ডক্টর বি আর আম্বেদকর উইথ ভারিষ্কৃত হাতকর্ণী সভার সাথে সে এই একটা লোকাল ইস্যুকে কোথাও না কোথাও ন্যাশনাল সিভিল রাইট মুভমেন্ট হিসাবে পোট্রে করিয়েছিল। ব্যাকগ্রাউন্ডটা আমরা এটার মাধ্যম দিয়ে বুঝলাম যে তিনটে ব্যাকপেন, একটা এসকে ভোলে রেজলিউশন, সেকেন্ড মাহাদ মিউনিসিপ্যাল কর্পোরেশনের যেই অর্ডার, অ্যান্ড থার্ড ডক্টর বি আর আম্বেদকরের এই রকমের একটা লোকাল ইস্যুকে ন্যাশনাল
সিভিল রাইটস মুভমেন্টে টার্ন আউট করানো। আমরা যদি এই মাহাদ সত্যাগ্রহর কিছু কি ফিচার্স দেখি, কেন কি আমরা তো এখন পর্যন্ত খালি এর ব্যাকপিন আইডিয়াটা দেখলাম, তো ফার্দার কি হলো সেটা আমরা কিন্তু কি ফিচার্স দিয়েই জানতে পারবো। তো প্রথমে এটার কি ফিচার্স হতে পারে একটা, যে এটা একটা সিম্বলিক ডিরেক্ট অ্যাকশনের কথা বলছি, যেখানটা আমরা দেখছি ডক্টর আম্বেদকর যখন ওই চাফদার ট্যাঙ্কটার থেকে জল খেলো আর তার দেখা দেখি তারপরে তার ফলোয়ার্সরা সেখান থেকে জল খেলো, সেটা কোথাও না কোথাও একটা সোশ্যাল মেসেজ পাঠালো যে আমরা সবাই ইকুয়ালিটি। অ্যাট দি সেকেন্ড টাইম এইটা কোথাও না কোথাও দি আন্ডারলাইং আইডিয়া অফ আনটাচেবিলিটি অ্যান্ড পিওরিটি অ্যান্ড পলিউশনের যে আন্ডারলাইং নোশন সেটাকে কোথাও না কোথাও ডিফাই করলো, এটা বলে যে এটার কোনো বেসিস নেই, ভিত্তি নেই। সেকেন্ড যদি আমি দেখি, এটা কোথাও না কোথাও যখন সেকেন্ড ফেজ যখন দেখবো এটা, যেটা আমরা প্রথমে তো মার্চের 1927-এ দেখলাম, সেকেন্ড ফেজ আমরা ডিসেম্বরের 1927-এ দেখবো, যেখানটায় আবার এরকম যখন অর্থোডক্স এই রকমের জল খাওয়ার পরে কিছু সেকশন অফ সোসাইটি গিয়ে পিউরিফাই করলো ট্যাঙ্কটাকে, তখন আবার পরে একটা স্টেপ আমরা দেখতে পারি ডক্টর আম্বেদকরের তরফ থেকে, যেটাকে উনি টার্ন করেন যে মানুস্মৃতি দাহন বলে। আমরা সবাই জানি রাবণ দহন বলে একটা পিরিয়ড, সেখান থেকেই একটা টার্মিনোলজি ড্র করে উনি মানুস্মৃতি দহনের আইডিয়া নিলেন অন ডিসেম্বর 25, 1927, যেখানটায় উনি দুটো জিনিস করলেন। একটা, যেই এই পিউরিফিকেশনটা যেটার ভিত্তিতে হলো বাই সাম সেকশন অফ দি সোসাইটি, যেটাকে অনেক সময় ধরা হচ্ছে মানুস্মৃতি, ওটাকে একটা আন্ডারলাইং আইডিয়া হিসাবে সেই মানুস্মৃতিটাকে জ্বালানো হলো, যাতে এটা একটা ক্লিয়ার কোথাও একটা নোশন যায় যে আবার এরকম কিছু যদি আমাদেরকে বিভাজন করছে সেটাকে আমরা যাতে সরিয়ে দিই। যেরকম মহাত্মা গান্ধী ওই কথাটা বলতো যে যদি রিলিজিয়ান কোথাও না কোথাও আমাদের সোসাইটিতে ডাইভার্জেন্স ক্রিয়েট করছে, তবে সেই রিলিজিয়ানকে আমাদেরকে ফেলে দেওয়া উচিত সরিয়ে, কেন কি রিলিজিয়ান সবসময় আমাদেরকে ইউনিটির কাজ করবে। তো আমরা দেখতে পাচ্ছি সেখানটা আমাদের সেম লাইন অন সেম পয়েন্ট, কিন্তু ডক্টর আম্বেদকরও সেম জিনিসটাই করলো। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা কোথাও না কোথাও রিজেকশন অফ, যেরকম প্রথমেই বললাম, যদি রিলিজিয়ান আমাদের ডাইভার্জেন্স ক্রিয়েট করছে ইন দি সোসাইটি, দ্যাট রিলিজিয়ান শুড বি রিজেক্টেড অ্যান্ড দ্যাট রিলিজিয়ান উইথ জাস্টিফাইং কাস্ট হাইয়ার্কি, দ্যাট সিস্টেম শুড অলসো বি রিজেক্টেড। তো এই মানুস্মৃতি দহন মাধ্যম দিয়ে উনি দুটো জিনিস করলো। একটা হলো যেটা পিউরিফিকেশন হয়েছিল সেটাকে আবার নালিফাই করা হলো, এইটা বলে যে এরকম কোনো বই যেটা এই রকমের প্র্যাকটিসেসগুলোকে প্রিচ করছে সেইটাকে জ্বালিয়ে দেওয়া উচিত। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম অন আ বিগার নোশন, এই রকমের রিলিজিয়ান যদি এরকম কোনো আইডিয়া পোর্ট্রে করে সেইটাকেও আমাদেরকে যাতে সরিয়ে দিয়ে ইউনিটির দিকে আগানো উচিত। থার্ডে আমরা দেখবো এটা কোথাও না কোথাও অন দি সেম লাইন অফ ফ্রেঞ্চ রেভলিউশন, ইনক্লুসিভ আইডিয়া, ওমেনদের লেড, যেখানটায় আম্বেদকর অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ উমেনের জন্য কথা বলছিল, অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম তাদেরকে বলছিল যাতে তারা শাড়ি পরুক, যাতে বাকি সেকশন অফ সোসাইটিজের উমেন্সরা যেরকম করে নিজেদেরকে পোর্ট্রে করে তারাও যাতে নিজেদেরকে পোর্ট্রে করে। দ্যাট উইল অলওয়েজ এনশিওর দি ডিগনিটি, equality and led by a social reform through wearing sari, changing their attire like other women. এটা কোথাও না কোথাও আবার এই যে সার্ভিটিউড সেইটাকে শ্যাকেলটাকে ভেঙে দিয়ে তার ডিগনিটাকে, উমেন্সের ডিগনিটাকে রিক্লেমের কথা বলছে। আমরা যদি ফোর্থ পয়েন্ট দেখি, সরি, আমরা যদি এখানটায় ফোর্থ পয়েন্টটা দেখি, উই উড নোটিস নন ভায়োলেন্স অ্যাপ্রোচ। আমরা যেরকম জানি, আমি প্রশ্ন গান্ধীজির সাথে বারবার টানছি কেন কি আমাদের প্রশ্নটাও কিন্তু কোথাও না কোথাও সেই লাইনেই ড্র করা, দো মডেল প্রশ্নটা পার্টিকুলারলি এই লাইনের আর্টিকেলের লাইনে ড্র করা, কিন্তু প্রশ্নটা কিন্তু মডেল প্রশ্নর যেটাকে ইউপিএসসি মেন্স প্রশ্ন সেটার লাইনেই ড্র করা। তার জন্য আমি আবার রিলেশনটা দুজনের যে সিমিলারিটি সেখানটায় বোঝানোর জন্য এই অ্যাপ্রোচটাও কিন্তু নন ভায়োলেন্টই ছিল অ্যাজ প্রিচড বাই মহাত্মা গান্ধী, যেখানটা আমরা দেখতে পাচ্ছি এইটা কিন্তু স্ট্রিক্ট ডিসিপ্লিন আর স্ট্রিক্ট সেলফ ডিসিপ্লিনের কথা বলছিল, ডিসপাইট বিন অ্যাটাকড বাই ডিফারেন্ট সেকশন অফ দি সোসাইটি, ডিফারেন্ট মিনিমাম সেকশন অফ দি সোসাইটি। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা কোথাও না কোথাও যে বলে রেজলিউশনের যে কোর আইডিয়াটা, যে কনস্টিটিউশনাল মেথড, কনস্টিটিউশনাল প্রোটেস্ট, সেটাকে কিন্তু আপহেল্ড করেছে, যার জন্য এটাকে নন ভায়োলেন্ট অ্যাপ্রোচ বলা হচ্ছে।
ফিফথ আমরা দেখব যে এটার কোথাও না কোথাও সেকুলার আর রাইট বেসড অ্যাপ্রোচ ছিল, যেখানটা আমরা দেখছি যে এটা পুরোপুরি একটা নন রিলিজিয়ান মুভমেন্ট থেকে সরিয়ে সিভিল রাইটসের উপরে কথা বলছে, যেখানটায় ওয়াটার একটা তো সিভিল রাইট। তো এখানটায় রিলিজিয়ানের লেন্সটাকে আমরা সরিয়ে যদি দেখি, উই উড সি এটা কোথাও না কোথাও একটা সেকুলার প্রোটেস্ট, যেখানটায় বারবার ইকুয়ালিটি থ্রু ড্রিঙ্কিং ওয়াটারকে পোর্ট্রে করা হচ্ছে। আর সেকেন্ড, এটা একটা বিগার আইডিয়া যেটা মানুষই যেই ফিলসফিকে প্রিচ করছে সেটা হলো হিউম্যান ডিগনিটি নিয়ে কথা বলছে, যেই ফিলসফিটা সেন্টার্স অ্যারাউন্ড হিউম্যান ডিগনিটি রাদার দেন সিকিং পিওরিটি উইদিন দি কাস্ট ফোল্ড। তো এই রকমের ছোট ভিউ, যেখানটায় সোসাইটিটাকে ভাগ করা হচ্ছে অন দি বেসিস অফ কাস্ট, সেখান থেকে বেরিয়ে এসে এই হিউম্যান ডিগনিটি নিয়ে এই প্রোটেস্টটা কোথাও না কোথাও ছিল। অ্যান্ড অ্যাট লাস্ট আমরা যদি দেখি এই প্রোটেস্টটা কিন্তু ইট ওয়াজ নট এন্ড ইন ইটসেলফ, কেন কি এন্ডটা কিন্তু আলটিমেটলি বম্বে হাইকোর্টই কিন্তু করেছে, যেখানটায় বম্বে হাইকোর্টের রুলিং যে দি স্ট্রাগল ডিড নট এন্ড ইন দি ট্যাঙ্ক, ইট মুভ টু কোর্ট আফটার ডেকেড। প্রায় 10 বছরের পরে 1937-এ আমরা দেখতে পারি বম্বে হাইকোর্ট এটা রিএফার্ম করে যে দলিত হ্যাড দি লিগাল রাইট টু ইউজ দি ওয়াটার, অ্যাফার্মিং কাস্টম ক্যানট ওভাররাইড লিগাল রাইটস। আপনার খালি কাস্টমারি প্র্যাকটিসেস, দো পরের দিকে এই ডেফিনেশনটা চেঞ্জ হয়েছে, কিন্তু আমরা সেই মুহূর্তে দেখেছিলাম এই রকমের বেসলেস কাস্টম কোনো সময় একটা লিগ্যাল রাইটকে কিন্তু এক্লিপস করতে পারবে না, এটা তখন বম্বে হাইকোর্ট কিন্তু ক্লিয়ারলি বলে দিয়েছিল। তো মাহাদ সত্যাগ্রহর এন্ডটা কিন্তু আমরা কোথাও না কোথাও কোর্টেই দেখতে পাচ্ছি। তো আমরা যখন এর কি ফিচার্সগুলো দেখলাম, চলুন এর সিগনিফিকেন্স ইন ইন্ডিয়ান সোসাইটি কি সেটাও আমরা দেখিনি। সবার প্রথমেই লেকচারের বা ডিসকাশনের শুরুতেই আমি বলছিলাম ইট ওয়াজ দি ব্যাকপিন বা আন্ডারপিন অফ আর্টিকেল 15 স্পেসিফিক্যালি টু সাবক্লজ এ অ্যান্ড বি অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম 17। কেন কি আমরা কোথাও না কোথাও এই সত্যাগ্রহের মাধ্যম দিয়ে এটা আমরা অবজার্ভ করতে পারছি, এটা কোথাও না কোথাও চ্যারিটি থেকে রাইট বেস অ্যাপ্রোচ আসছে, যেখানটায় এটা ফার্স্ট রিহার্সাল বলে বলা হচ্ছে কনস্টিটিউশনকে, কনস্টিটিউশনের দি আইডিয়া একটা 15 টু এ অ্যান্ড বি অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম 17-এর, যেখানটায় এটা মার্সি হিসাবে না, এই রকমের ইকুয়ালিটি মার্সি হিসাবে না দেখে রিফর্ম বা রাইট হিসাবে দেখা হচ্ছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আর্টিকেল 17 যেটা আনটাচেবিলিটিকে পুরোপুরি শেষ করে দেওয়ার কথা বলছে, সেটার কোথাও না কোথাও আমরা ব্যাকপিন দেখতে পাচ্ছি। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম আর্টিকেল 19-এরও ব্যাকপিন দেখতে পাচ্ছি। এটা আবার সেকেন্ড যদি দেখি, ইট ওয়াজ বিগিনিং অফ মাস মোবিলাইজেশন। আমরা জানি যে পোস্ট গান্ধী আমরা একটা মাস মোবিলাইজেশন দেখতে পারি ইন আওয়ার ন্যাশনাল ফ্রিডম স্ট্রাগল, কিন্তু এই রকমের সিভিল মুভমেন্টসেও কিন্তু এটা কোথাও না কোথাও মাস মোবিলাইজেশনের ওয়েটা বানিয়ে দিয়েছিল, যেখানটায় পলিটিক্যাল অ্যাওয়েকিং, যেখানটায় স্পেশালি এই ডিপ্রেস ক্লাসেসরা ডাইরেক্ট অ্যাকশনকে চাইছিল যে নো মোর ইনজাস্টিস। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম এটা কোথাও না কোথাও পলিটিক্যাল কনসিয়াসনেসকে স্ট্রেনথেন করছে, আর একটা লার্জ স্কেল কালেকটিভ কনসিয়াসনেসকেও আবার রিএমফাসাইজ করছে। অ্যান্ড ইনস্টিটিউশনাল স্ট্রেনথেনিংও হচ্ছে, যেরকম বলছিলাম ইট ওয়াজ অলওয়েজ লেড বাই ডক্টর বি.আর. আম্বেদকর উইথ বহিষ্কৃত হিতাকারণী সভা with a potent force to for the social change moving beyond মেরি পিটিশন। খালি কোর্টের মধ্যেই বা পিটিশন দিয়েই হবে না, অ্যাক্টিভ পার্টিসিপেশন অফ দি মাস। আমরা যদি তার থার্ড পার্টটা দেখি, দ্যাট ইজ ইন্টেলেকচুয়াল অ্যান্ড সিম্বলিক ব্রেক, উই উড নোটিস যে এটা কোথাও না কোথাও রিজেক্ট করে দিচ্ছে কাস্ট বেসড ডিভিশন অফ সোসাইটি, whoever preaching it, be it any social institution, be it any section of society, যেটা কি হায়ারকিকে রিজেক্ট করছে। অ্যাট দি সেম পয়েন্ট অফ টাইম সেকুলারাইজেশন অফ রাইটসকে আপহেল্ড করছে, কিসের মাধ্যম দিয়ে? ফাইটিং ফর ওয়াটার, যেটা কি এসেনশিয়াল একটা রাইট, আর যেটা আবার আন্ডারলাইন করছে ইকুয়ালিটি, আমরা সবাই এক সমান।
আর অ্যাট লাস্ট যেরকম প্রথমে বলছিলাম যে ইনক্লুশন অফ ওমেন, সেখানটায় ওমেনের এম্পাওয়ারমেন্টও কিন্তু এটার মাধ্যম দিয়ে কোথাও না কোথাও বাড়ছে। কেন কি ইন মাহাত স্পিচ ডক্টর আম্বেদকর re-emphasized on the fact that women are as the active agent of social change in নাকি a passive observer of the social change। সে বারবার বলেছে যদি সোসাইটিতে কোনো চেঞ্জ হয় সেটা কিন্তু উমেন্সরা, মহিলারা তার মধ্যে সবসময় সেই চেঞ্জটার তারাই কিন্তু হ্যান্ড হোল্ডিং করে তার মার্গদর্শক করে, রাদার দ্যান তারা সেই জিনিসটাকে ফলো করে। বিফোর তো আমরা যখন সিগনিফিকেন্সটা দেখে নিলাম, এবার আমরা চলুন দি কোর আইডিয়া। আবার কোশ্চেনে আমি দেখাই দি কোর আইডিয়া অফ ওয়াটার অ্যান্ড সল্ট, এর মাঝখানে ডিফারেন্সিয়েশনও আমরা একটু দেখে নিই, কেন কি এরকম টোনে কিন্তু ইউপিএসসি প্রশ্ন জিজ্ঞেস করেছে। তো সবার প্রথমে আমরা মাহাত সত্যাগ্রহ আর সল্ট সত্যাগ্রহর দুটোর কি ডিফারেন্সেস তো দেখব, যে কি এর কি ডিফারেন্সেস কি কি আছে। তো সবার প্রথমে যদি অ্যাসপেক্ট আমরা ফোকাসের দিকে দেখি, আমরা দেখব মাহাত সত্যাগ্রহ কোথাও না কোথাও সোশ্যাল ইকুয়ালিটির কথা বলছিল, ওয়ারাস সল্ট সত্যাগ্রহ পলিটিক্যাল ইন্ডিপেন্ডেন্সের কথা বলছে। আমি যদি সেকেন্ড পয়েন্ট অপারেশনের কথা দেখি, সেখানটাও কিন্তু দুটো সত্যাগ্রহের পয়েন্ট অফ ভিউ কিন্তু পুরোপুরি আলাদা ছিল। এক সত্যাগ্রহ যেখানটায় ইন্টারনাল কনফ্লিক্টেরই কথা বলছিল, দ্যাট ইজ কাস্ট সিস্টেম। আরেক সত্যাগ্রহ কিন্তু এক্সটার্নাল ডিফারেন্সেসের কথা বলছিল, দ্যাট ইজ ব্রিটিশ রুল। আমরা যদি থার্ড পয়েন্ট দেখি যে রিসোর্স, দি আন্ডারলাইং আইডিয়াটা কি ছিল দুটো সত্যাগ্রহ, তো মাহাত সত্যাগ্রহতে আমরা দেখবো যে ওয়াটার ওয়াজ দি কি আইডিয়া, and for salt satyagraha it was salt as the name is explaining it। আমরা যদি ফিলোসফিক্যাল পার্সপেক্টিভ দিয়ে দেখি যে এই দুটো সত্যাগ্রহের কি ডিফারেন্সেস কি ছিল, একটা কিন্তু মাহাত সত্যাগ্রহ আপনার হিউম্যান ডিগনিটি নিয়ে কথা বলছিল, যে অ্যাট অ্যাট মিডিল সবসময় মানুষই যেটা হিউম্যান ডিগনিটি সেটাকে আপহেল্ড করা হবে। ওয়্যারএজ সল্ট সত্যাগ্রহ কিন্তু স্বরাজ নিয়ে কথা বলছিল, সেলফ রুল। অ্যান্ড অ্যাট লাস্ট আমি যদি দুটো নেচার দেখি, একটা কোথাও না কোথাও সিভিল রাইটস নিয়ে করছে, যা সেটটা খুব ছোট, একটা সাবসেট অফ ন্যাশনাল মুভমেন্ট। যেটা ডান্ডি মার্চ বা সল্ট সত্যাগ্রহ সেটার একটা আইডিয়াটা কিন্তু অনেকটা বড়, যেখানটায় আমরা মাহাত সত্যাগ্রহ দেখি যে তার একটা ইন্ডিভিজুয়ালিস্টিক এরিয়া, একটা মাইনিউট এরিয়া যেটা হলো সিভিল রাইট, সেটা নিয়েই কথা বলছে। অ্যান্ড অ্যাট লাস্ট আমি যদি এর একটা কনস্টিটিউশনাল লেগাসি দেখি, আমি দেখব যেরকম প্রথমেই বলছিলাম আর্টিকেল 15, 17 আর 21 রাইট টু লাইফের ডাইরেক্ট প্রিকারসার পাই আমরা মাহাত সত্যাগ্রহের মাধ্যম দিয়ে। Whereas the founding principle of fundamental rights of political participation, সেটার কোথাও না কোথাও আমরা সল্ট সত্যাগ্রহ থেকে আইডিয়া পাই। তো দিস ওয়াজ অল অ্যাবাউট মাহাত সত্যাগ্রহ অ্যান্ড ইটস কি ডিফারেন্সেস উইথ সল্ট সত্যাগ্রহ। তো অ্যাট এন্ড আমি যদি মাহাত সত্যাগ্রহকে কনক্লুড করতে চাই, I would conclude it on a note that it was the first assertion of civil rights in modern India, where the transformation of the struggle against caste into constitutional and human rights movement was famed, and at the same point of time it also led the key idea of Article 17 specially, and the idea of modern equality of equal jurisprudence. On this note, I would end this discussion, আর I would hope যে এই প্রশ্নটা আরেকটা আজকের লেকচারের পরে আপনার আরেকটা অ্যাঙ্গেল পেলেন যে কি কি এডিশন করা যেতে পারে, দ্যাট ইজ মহাত্মা গান্ধীজ অ্যান্ড ডক্টর আম্বেদকরস ডাইভার্জেন্ট অ্যাপ্রোচেস অ্যান্ড সিমিলারিটিজের, ওয়াইল তাদের আলটিমেট গোলটা একই ছিল। আর তার সাথে এই যে মডেল কোশ্চেনটা দেওয়া, এরকম প্রশ্ন কিন্তু ইউপিএসসিতে আসা হাইলি লাইকলি আছে, হাই লাইকলি। প্রশ্নটা কি বলছে, ওয়াইল দি সল্ট সত্যাগ্রহ চ্যালেঞ্জ দি
legitimacy of foreign powers, the Mahat Satyagraha challenged the moral authority of an unequal internal social order. In light of this statement, evaluate the significance of Mahat Satyagraha in laying the ethical and legal foundation of Indian Constitution. So I would hope যে এই লেকচারটা বা এই ডিসকাশনটা হওয়ার পরে you would write this answer by your own and submit it to রাইস IAS website, আর তার একটা পজিটিভ ফিডব্যাকও আপনারা রিসিভ করবেন। And before ending this discussion, I would also like you to inform that আপনারা যারা যারা ভাবছেন যে ইউপিএসসি বাংলাতে লিখবেন, তাদের জন্য রাইস IAS এর ইনিশিয়েটিভ, যেখানটায় আপনার লার্নিং আর আপনার কনসেপ্টের মাঝখানে ল্যাঙ্গুয়েজের যাতে ব্যারিয়ার না থাকে, তার জন্য সেম কন্টেন্ট ইন বেঙ্গলি আপনাদেরকে দেওয়া হচ্ছে, আর সেটাও কিন্তু ওয়েল রিসার্চ কন্টেন্ট, ইকুয়ালি রিসার্চ কন্টেন্ট যতটা ইংলিশে রিসার্চ করা আছে, দ্যাট উইল ফেচ ইউ গুড মার্কস ইন মেন্স। তো অ্যাট এন্ড, যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, ডু লাইক দিস ভিডিও, সাবস্ক্রাইব টু রাইস IAS ইউটিউব চ্যানেল, and keep preparing. Thank you.